বিগত বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে আমাদের কাছে কিছু কমন কোশ্চেন এসেছে আয়ারল্যান্ডের উপরে। আজকে আমরা কথা বলবো আয়ারল্যান্ড অ্যাডমিশন ফর বোথ ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স সম্পর্কে আমাদের কাছে আসা কিছু কমন কোশ্চেনের উপর। তাহলে চলুন শুরু করা যাক। জুবাইর ভাই, কি রেডি? জি, শুরু করতে পারি। আয়ারল্যান্ডে ব্যাচেলার্সের জন্য এসএসসি এবং এইচএসসির কোয়ালিফিকেশন কি? আয়ারল্যান্ডে ব্যাচেলর করার জন্য কোয়ালিফিকেশন যত ভালো হবে তত ভালো অ্যাকসেপ্টেন্সটা বাড়বে। এসএসসি এবং এইচএসসিতে আপনার মিনিমাম গ্রেড পয়েন্ট অ্যাভারেজ জিপিএ 2.5 আউট অফ 5। আপনার যদি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট এর স্কোরটা তাদের এলিজিবিলিটির সাথে ম্যাচ করে তাহলে আপনি সরাসরি ব্যাচেলর প্রোগ্রামে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন। আয়ারল্যান্ডে মাস্টার্সের জন্য সিজিপিএ রিকোয়ারমেন্টস কত? মাস্টার্সের ক্ষেত্রেও অলমোস্ট সিমিলার কোয়ালিফিকেশন লাগে। এসএসসি এইচএসসিতে লোয়েস্ট মিনিমাম জিপিএ শুড বি 2.5। তবে এখানে একটি কন্ডিশন অ্যাপ্লাই, সেটা হচ্ছে যে সব বিশ্ববিদ্যালয়ে আপনি এই যোগ্যতা দিয়ে আবেদন করতে পারবেন না। যেমন যদি ধরেন আপনি ট্রিনিটি কলেজ, ইউনিভার্সিটি কলেজ ডাবলিন, গ্যালোওয়ে, লিমব্রিক, ডাবলিন সিটি ইউনিভার্সিটি, এই টাইপের যে পপুলার ইউনিভার্সিটিগুলো আছে এবং যেগুলোর কিউএস র্যাঙ্কিং হাই, সেই ভার্সিটিগুলো আসলে এত লো সিজিপি অ্যাকসেপ্ট করবে না। তো আমরা যদি দেখি গ্রিফিথ কলেজ ডাবলিন, ডাবলিন বিজনেস স্কুল, টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অফ ডাবলিন কিংবা টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অফ শ্যানন বা ডোরসেট কলেজ, সিসিটি কলেজ, ইন্ডিপেন্ডেন্ট কলেজ, হোমস ইনস্টিটিউট ডাবলিন, এই টাইপের প্রতিষ্ঠানগুলোতে আমি যে সিজিপিএ এর কথা বলছি, যে সিজিপিএ যদি লো থাকে এই জায়গাগুলো থেকে অফার লেটার পাওয়ার জন্য আপনি আশাবাদী হতে পারেন। আয়ারল্যান্ডে ব্যাচেলার্স বা মাস্টার্সের জন্য স্টাডি গ্যাপ কি অ্যাকসেপ্টেড হবে? আয়ারল্যান্ডের ক্ষেত্রে স্টাডি গ্যাপ অবশ্যই অ্যাকসেপ্টেড এবং যথোপযুক্ত বর্ণনা সাপেক্ষে, যেটা আমরা বলি গ্যাপ স্টেটমেন্ট। তো আপনি যদি খুব যৌক্তিকভাবে গ্যাপ স্টেটমেন্ট দাঁড় করাতে পারেন তাহলে আপনার যে কোনো রেঞ্জের গ্যাপ অ্যাকসেপ্টেড হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি ব্যাচেলর প্রোগ্রামে যান সেক্ষেত্রে লজিক্যাল ইয়ার অফ গ্যাপ শুড বি বিটুইন 2 to 3 ইয়ার্স। 2 থেকে 3 বছরের বেশি যদি গ্যাপ হয়ে যায় সেক্ষেত্রে আপনি লজিক্যাল এক্সপ্লানেশন দিবেন, যেটা আপনি আপনার মোটিভেশন লেটারে লিখবেন যে আপনার কি কারণে এই গ্যাপটা হয়েছে। বাংলাদেশের স্টুডেন্টদের ক্ষেত্রে যে সকল সিনারিওটা ঘটে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে এ লেভেলস কিংবা এইচএসসি কমপ্লিট করার পরে বাংলাদেশি কোনো ইউনিভার্সিটিতে 1 বছর বা 2 বছর স্টাডি করে এবং পরবর্তীতে তারা বিদেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করতে চায়। তো সেই ক্ষেত্রে তার গ্যাপ স্টেটমেন্টটা হচ্ছে তার প্রিভিয়াস ইয়ার অফ স্টাডি, যেটা বাংলাদেশের ইউনিভার্সিটিতে পড়েছে। তো উনি ওই ইউনিভার্সিটি থেকে তার টেস্টিমোনিয়ালটা নিবে এবং ইউনিভার্সিটির টিচারদের কাছ থেকে যে তিনি ইউনিভার্সিটিতে অমুক সেশনে ভর্তি হয়ে অমুক সেশন পর্যন্ত ক্লাস করেছে এবং তার একাডেমিক সেশন নেই, তাহলে সেটা একটা লজিক্যাল স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। তো ব্যাচেলারের ক্ষেত্রে এর থেকে বেশি যদি গ্যাপ হয়ে থাকে সেক্ষেত্রে সে যদি ইংলিশ প্রফিসিয়েন্সি স্কিল বাড়ানোর জন্য সে যদি কোনো কোচিংয়ে ভর্তি হয়ে থাকে, সেই কোচিংয়ের সেই রেফারেন্স দিতে পারে যে আমি আইএলটিএস কিংবা টোফেল কিংবা এসএটি পড়ার জন্য আমার এই সময়টা লাগছে, বিধায় আমার এই গ্যাপটুকু হয়েছে। লজিক্যাল জোন অফ এক্সপ্লানেশনের ভিতরে যদি থাকে তাহলে তার গ্যাপটা অ্যাকসেপ্টেড হবে ফর ব্যাচেলর প্রোগ্রাম। এই রেঞ্জটা হচ্ছে 2 থেকে 4 বছর। মাস্টার্সের ক্ষেত্রে গ্যাপের এক্সপ্লানেশন এবং এই কেসটা একটু ডিফারেন্ট। আমাদের অভিজ্ঞতা থেকে যেটা দেখতে পেয়েছি যে একজন ব্যক্তি বাংলাদেশি একটি প্রতিষ্ঠানে তিনি ডেপুটি জেনারেল ম্যানেজার বা ডিজিএম র্যাঙ্কে যদি চাকরি করে তাহলে তার চাকরির বয়সই হয়ে থাকে 10 থেকে 12 বছর। তো 10, 12 বা 15 বছরেরও বেশি সময় ধরে চাকরি করা মানুষগুলো দেখতে পেয়েছি যে আয়ারল্যান্ডের ভালো ভালো প্রতিষ্ঠানে তারা মাস্টার্স করার জন্য গিয়েছেন। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে, তার একাডেমিক যে ট্র্যাক রেকর্ড সেটার সাথে তার চাকরির যে ফিল্ডটা রিলেভেন্ট ছিল, ইন্টারকানেক্টেড ছিল। তো ফলশ্রুতিতে এটা একটা লজিক্যাল স্টেটমেন্ট যে আমি এই সাবজেক্টে পড়েছি বাংলাদেশে এবং এই সাবজেক্ট রিলেটেড রিলেভেন্ট ফিল্ডে 10 বছর আমি চাকরি করেছি এবং এই মুহূর্তে আমার এই ডিগ্রিটা আয়ারল্যান্ডে কেন নেওয়া প্রয়োজন এবং এই ডিগ্রিটা কেন বাংলাদেশে করা যাবে না সেই বিষয়ের ব্যাখ্যা তার স্টেটমেন্ট অফ পারপাসে প্রদান করে তারা আয়ারল্যান্ডে অ্যাডমিশন এবং ভিসা হচ্ছে। মূল কথা যেটা, যে আপনি যদি মাস্টার্সে যেতে চান, আপনার ব্যাচেলর করার পরে আপনি কি করেছেন, যে এই 4 বছর বা 5 বছর বা 6 বছর, এবং যেটা করেছেন সেই বিষয়টা কি আসলে আপনি আয়ারল্যান্ডে যে সাবজেক্ট পড়তে যাচ্ছেন তার সাথে সামহাও কানেক্টেড কিনা। যদি কানেক্টেড না হয়ে থাকে তাহলে ওটা আপনার গ্যাপ স্টেটমেন্ট হিসেবে অ্যাকসেপ্টেড হবে না। আর যদি রিলেভেন্টলি কানেক্টেড হয়ে থাকে তাহলে এটা আপনার গ্যাপ স্টেটমেন্ট হিসেবে বা গ্যাপ এক্সপ্লেনেশন হিসেবে এটা আপনার অ্যাডমিশন অফিসারও অ্যাকসেপ্ট করবে এবং হোপফুলি ভিসা অফিসারও অ্যাকসেপ্ট করবে।
আয়ারল্যান্ডের জন্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লেভেল কেমন হওয়া লাগে এবং কি কি ল্যাঙ্গুয়েজ কোয়ালিফিকেশন অ্যাকসেপ্টেড? আয়ারল্যান্ডে আসলে আমরা যদি দেখি যে সব ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, পপুলার প্লাস নন পপুলার যত টেস্ট আছে এগুলো সবই অ্যাকসেপ্টেড, ইনক্লুডিং আইএলটিএস, টোফেল, পিটিই, ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট। সো এখন আসেন যে কি ধরনের রেঞ্জ আমাদের প্রয়োজন। ব্যাচেলর পড়তে গেলে লোয়েস্ট মিনিমাম রিকোয়ারমেন্ট 6, ওভারঅল 6 ইন আইএলটিএস। যদি ওভারঅল 6 থাকে, কোনো একটা ব্যান্ডে যদি কমও থাকে, রিকোয়ারমেন্ট ম্যাচ না হয়, তাও আপনি অ্যাডমিশন অ্যাপ্লিকেশন করতে পারেন এবং আশাবাদী থাকতে পারেন যে অফার লেটার আসবে। তো আমরা যদি আইএলটিএস 6 এর ইকুইভ্যালেন্সির জায়গা থেকে যদি চিন্তা করি, তাহলে এটা পিটিইতে আসে হচ্ছে 50 to 55 স্কোর। আবার ডুওলিঙ্গোর ক্ষেত্রে এই স্কোরটা আসে 90 to 105। তো এই রেঞ্জের স্কোর যদি এই ধরনের টেস্টের যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি খুব সহজেই আয়ারল্যান্ডে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন করে আপনার অফার লেটারটি সিকিউর করতে পারেন। মাস্টার্সের জন্য অবশ্যই একই রকম নয়, এর থেকে বেশি স্কোর প্রয়োজন হবে। মাস্টার্সে মিনিমাম আইএলটিএস রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5, পিটিইতে এই স্কোরটা গিয়ে দাঁড়ায় 58 to 65, আর ডুওলিঙ্গোর ক্ষেত্রে স্কোরটা থাকে 95 to 110। এই রেঞ্জের স্কোর থাকলে আপনি মাস্টার্সে ডিরেক্ট অ্যাপ্লিকেশন করে আপনি অফার লেটারটি সিকিউর করতে পারেন। স্টুডেন্ট ভিসায় গেলে কি স্পাউস নিয়ে যাওয়া যাবে? দিস ইজ ভেরি আনফর্চুনেট যে আপনি আয়ারল্যান্ডে ব্যাচেলর মাস্টার্স প্রোগ্রামে আপনি স্পাউস নিয়ে যেতে পারবেন না। এমনকি পিএইচডিতেও অধিকাংশ ক্ষেত্রে আপনি স্পাউস নিয়ে যেতে পারবেন না, যদি না স্পেশাল কনসিডারেশনে আপনার অফার লেটারে কনসার্ন ইউনিভার্সিটির যে আপনার পিএইচডি সুপারভাইজার থাকবেন, তিনি যদি হচ্ছে অফার লেটারে ক্লিয়ারলি মেনশন যদি না করে দেয়, সেক্ষেত্রে আপনি পিএইচডিতেও স্পাউস নিয়ে যেতে পারবেন না। তো আয়ারল্যান্ডের জন্য আসলে স্পাউস ফ্রেন্ডলি কান্ট্রি আয়ারল্যান্ড না। যেহেতু আয়ারল্যান্ডের এম্বাসি বাংলাদেশে নেই, নিউ দিল্লিতে আছে, সেহেতু স্টুডেন্টদের কি এম্বাসিতে গিয়ে ফিজিক্যালি ডকুমেন্টস জমা দিতে হবে? উই আর রিয়েলি লাকি এনাফ যে আমাদের ইন্টারভিউ দেওয়ার জন্য আয়ারল্যান্ডের এম্বাসি নিউ দিল্লিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি ফিজিক্যালি ডকুমেন্টস জমা না দিতে হয়, তাহলে বিকল্প উপায় কি? সেক্ষেত্রে স্টুডেন্টদের অফার লেটার এবং ভিসা রিলেটেড যাবতীয় যে সাপোর্টিং ডকুমেন্টস থাকে, সেই সব ডকুমেন্টস আমাদের এখানে এসে সাবমিট করে গেলে আমাদের একটি সার্ভিস আছে যে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন ইন নিউ দিল্লি, যেটার নাম লজিস্টিক সার্ভিস। এই সার্ভিসের থ্রুতে আমরা বাংলাদেশ থেকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে আপনার পাসপোর্ট পাঠানোর ক্লিয়ারেন্স অ্যাপ্রুভাল নিয়ে দেন আমরা এখান থেকে আমাদের অ্যাফিলিয়েটেড কুরিয়ার সার্ভিসের থ্রুতে আমরা সরাসরি ঢাকা টু নিউ দিল্লি আইরিশ এম্বাসিতে ফাইলটা পাঠিয়ে দেই এবং এম্বাসিতে সাবমিট হয়ে যাওয়ার পরে ফাইল ওখান থেকে নিউ দিল্লি থেকে রিসিভ করে আমরা আবার ঢাকায় ব্যাক করে দিই। তো কাজেই ভিসা ডিসিশন নিউ দিল্লিতে হয়, পাসপোর্ট স্টুডেন্ট বাংলাদেশ থেকে পাঠিয়ে দেয় এবং পাসপোর্ট স্টুডেন্ট বাংলাদেশ থেকেই রিসিভ করে। তো ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হচ্ছে না। তবে একটা কথা, সেটা হচ্ছে ডাউটফুল কেসগুলোর ক্ষেত্রে যেখানে এম্বাসি মনে করে যে তাদের কিছু তথ্য স্টুডেন্টের কাছ থেকে সরাসরি জানার প্রয়োজন, তারা ফোন দিতে পারে। আদারওয়াইজ অটোমেটিক ভিসা ডিসিশন হয়ে যাবে এবং আপনি ভিসা ডিসিশন নিউ দিল্লি ভিসা ডিসিশনের যে পেজ আছে ওয়েবসাইটে, সেখানে জানতে পারবেন। ভিসা থিং ফর স্টুডেন্টের সাথে যোগাযোগ করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে কোনটি? 3টা মিডিয়ামের কথা বলবো। এই 3টা মিডিয়ামে আপনি আমাদের সাথে কানেক্টেড হতে পারেন, আপনার কোয়েরি ড্রপ করতে পারেন। ফার্স্ট অফ অল আমাদের কাস্টমার রিলেশনশিপের একটা ইমেইল অ্যাড্রেস আছে cr@visathingforstudent.com। নাম্বার 2 হচ্ছে আপনি আমাদের ফেসবুকের যে পেজ আছে বা ইউটিউব আছে, সেই জায়গাগুলোতে কিংবা আমাদের হটলাইনে রিমোটলি আপনি আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন এবং টেলি কাউন্সিলিং এর থ্রুতে আপনি আমাদের কনসালটেন্টদের কাছ থেকে কোয়েশ্চেনের অ্যান্সার জেনে যেতে পারেন। নাম্বার 3 হচ্ছে মোস্ট কনভিনিয়েন্ট অ্যান্ড মোস্ট ফ্রুটফুল মিডিয়াম অফ কমিউনিকেশন। আপনি সরাসরি ভিসা থিং ফর স্টুডেন্টে এসে আমাদের কনসালটেন্টের সঙ্গে অন টু অন বসে সরাসরি তার কাছ থেকে উত্তরটি জেনে নেওয়া। প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জুবাইর ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের প্রশ্নের ভিত্তিতে পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের নিকট উপস্থিত হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।